সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাস, কে মিথ্যা বলছেন আসিফ মাহমুদ নাকি শাহ আলম? জানাবো রামিসা হত্যা মামলা ফরেন্সিক রিপোর্টে যেসব তথ্য জানা গেল। বিরোধী দলের ছোট্ট বন্ধুরা আসলে মাদকাসক্ত কিনা সন্দেহ হয়, বলছেন আলাল। ঝিনাইদহে যুব শক্তি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। এবং সর্বশেষ জানাবো রামিসাকে ধর্ষণ, হত্যা, জাতীয় ব্যথা ও লজ্জা, তথ্য সম্প্রচার মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাস, কে মিথ্যা বলছেন আসিফ মাহমুদ নাকি শাহ আলম? অন্তর্বর্তীকালীন সরকারের সময় একজন উপদেষ্টা সচিবের স্বাক্ষর ছাড়াই উনি জোর করে ফাইল নিয়েছে, নিজে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন। স্থানীয় সরকার বিভাগে অতীত ও অন্তর্বর্তী দুই সময়ের দুর্নীতি তদন্তকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একদিকে সরকার 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, অন্যদিকে স্থায়ী সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম সরাসরি অভিযোগ তুলেছেন যে অন্তর্বর্তী সরকারের সময় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই একটি প্রকল্প ফাইল অনুমোদন করেছিলেন। তবে আসিফ মাহমুদ সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে সংশ্লিষ্ট ফাইল প্রকাশ্যে চ্যালেঞ্জ করে দিয়েছেন। অভিযোগের পরেই শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে বিস্তারিত ব্যাখ্যা দেন আসিফ মাহমুদ। স্বাভাবিকভাবেই এখন সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়িয়েছে, দুই পক্ষের মধ্যে অন্তত একজন তো মিথ্যা বলছেনই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্প ফাইল সচিবের স্বাক্ষর ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছিল এবং সেটিতে সরাসরি স্বাক্ষর করেছিলেন তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ। তার ভাষ্য অনুযায়ী এটি প্রশাসনিক বিধি ও রুলস অব বিজনেসের সুস্পষ্ট লঙ্ঘন। সচিবের অনুমোদন ছাড়া কোনো ফাইল মন্ত্রী বা উপদেষ্টার কাছে যাওয়ার সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। যদিও প্রতিমন্ত্রী বিস্তারিত তথ্য তদন্তের আগে প্রকাশ করতে চাননি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদের নাম স্পষ্টভাবে বলেন। এদিকে অভিযোগের জবাবে সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে আসিফ মাহমুদ পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। তিনি বলেন, মন্ত্রণালয়ের ফাইল অনুমোদনের প্রক্রিয়া এতটাই কাঠামোবদ্ধ যে সচিব বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুমোদন ছাড়া কোনো ফাইল উপদেষ্টা পর্যন্ত পৌঁছানোই সম্ভব নয়। তার ব্যাখ্যায়, সচিব বিদেশে বা অনুপস্থিত থাকলে অতিরিক্ত সচিব দায়িত্ব পালন করেন এবং সেই ক্ষেত্রেও নিয়ম মেনেই ফাইল প্রসেস হয়। ফলে গোপন বা একক সিদ্ধান্তে কোনো প্রকল্প অনুমোদনের অভিযোগ বাস্তবসম্মত নয় বলেই তিনি মন্তব্য করেন। আসিফ মাহমুদ আরও বলেন, যদি সত্যি এমন কোনো ফাইল থেকে থাকে যেখানে তার স্বাক্ষর আছে কিন্তু দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার অনুমোদন নেই, তাহলে সেটি প্রকাশ্যে আনা হোক। তিনি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, জনগণের সামনে সেই ফাইল প্রকাশ করতে হবে। তার দাবি, অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করা না গেলে এটি ব্যক্তিগতভাবে তাকে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এখন ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, কারণ দুই পক্ষের বক্তব্য একেবারেই বিপরীতমুখী। এদিকে সরকার একজন প্রতিমন্ত্রী প্রকাশ্যে অনিয়মের অভিযোগ তুলেছেন, অন্যদিকে অভিযুক্ত সাবেক উপদেষ্টা প্রকাশ্যে প্রমাণ চেয়ে চ্যালেঞ্জ করেছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এখানে অন্তত একজন তো সত্য গোপন করছেন। এখন সবার নজর তদন্ত কমিটি ও সেই বহুল আলোচিত ফাইলের দিকেই। রামিসা হত্যা মামলা ফরেন্সিক রিপোর্টে যেসব তথ্য জানা গেল। রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছিল। ফরেন্সিক ও ডিএনএ প্রোফাইলিং প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়েছে মূল অভিযুক্ত সোহেল রানাই রামিসাকে ধর্ষণ করেছিল। ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফরেন্সিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়। এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্তের প্রতিবেদনও তদন্তকারী কর্মকর্তাকে দেওয়া হয়েছে। অভিযোগপত্রের ড্রাফট তৈরি করা হয়েছে। রোববার আদালতে অভিযোগপত্রটি জমা দেওয়া হতে পারে। সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা গত বুধবার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি দাবি করেন, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন।
জবানবন্দিতে রামিসাকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দেন তিনি। রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। রামিসা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান যুগান্তরকে জানিয়েছেন, ফরেনসিক রিপোর্টে এসেছে তাকে মৃত্যুর আগে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। রামিসাকে ধর্ষণের পরেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মামলার অভিযোগপত্র জমার জন্য যা যা কাজ আছে তা প্রায় সম্পূর্ণ হয়েছে। সরকার ঘোষিত রোববারের মধ্যেই অভিযোগপত্রটি আদালতে জমা দেওয়ার চেষ্টা চলছে। ডিএমপির মিরপুর বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, সরকার নির্দেশনা অনুযায়ী রোববারের ভেতরে অভিযোগপত্র জমা দেওয়ার জন্য কাজ করছি। এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা সেগুলো প্রসেস করছি। তারপর কারিগরি বিষয় আছে। অভিযোগপত্র তো আগের মতো হাতে লেখা হয় না, এটা সিডিএমএস এ এন্ট্রি দিতে হবে। সরকার ঘোষিত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিতে সর্বাত্মক চেষ্টা করছি। মামলার বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ। রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে শনিবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 1898-এর 492 ধারার বিধান মতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন পল্লবী থানার মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিরোধী দলের ছোট্ট বন্ধুরা আসলে মাদকাসক্ত কিনা সন্দেহ হয়, বলছেন আলাল। বিরোধী রাজনৈতিক দলের কনিষ্ঠ নেতাদের আচরণ দেখে তারা মাদকাসক্ত কিনা এমন সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। অপরাজয় বাংলাদেশ আয়োজিত এই সভায় আলাল বলেন, মতপার্থক্য গণতন্ত্রের সৌন্দর্য এবং বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায়, কিন্তু একটি রাজনৈতিক দলের ছোট্ট বন্ধুরা যেভাবে ক্রমাগত আক্রমণাত্মক আচরণ করে যাচ্ছে তা কোনো সুস্থ ধারার রাজনীতি হতে পারে না। রাজনীতিতে সক্রিয় না থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে অশ্রাব্য ভাষায় আলোচনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এই প্রসঙ্গে আলাল বলেন, যারা এই ধরনের নোংরা আলোচনা করছে তাদের মুখের ভাষা ও বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় এরা আসলে মাদকাসক্ত কিনা। একই সভায় দেশে মাদক চোরাচালান ও বিস্তারের পেছনে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেন আলাল। তার অভিযোগ, শক্তিশালী রাজনৈতিক শক্তির কারণেই দেশ থেকে মাদক নির্মূল করা যাচ্ছে না। পাশাপাশি সমাজে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বাড়ার পেছনে মাদককে অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি। ঝিনাইদহে যুবশক্তি নেতাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। ঝিনাইদহে ছাত্র দলের দায়ের করা মামলায় যুবশক্তি নেতা অয়ন রহমান খানকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা জানান, চিকিৎসাধীন বাবার পাশে অবস্থান করছিলেন অয়ন রহমান খান। এই সময় নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেওয়া কয়েকজন ব্যক্তি তাকে সঙ্গে নিয়ে যান। অয়নের বোন জেরিন আখি বলেন, রাত 11:30টার দিকে ক্লিনিক থেকে তার ভাইকে নিয়ে যাওয়া হয়েছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতারা এনসিপির 22 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় অয়ন রহমান খানকে আসামি করা হয়। এই ঘটনায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা অভিযোগ করেন, মিথ্যা মামলায় নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ আমাদের করা মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরও বলেন, সরকারের আচরণ পুরনো আওয়ামী সরকারের মতো হয়ে উঠছে বলে তাদের অভিযোগ।